জি। আচ্ছা। আহ, ইরানের বিষয়ে দেখেন, আহ, আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার ইরান সফর করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে এই রাষ্ট্রটা সম্পর্কে আমার মানে ধারণা আছে। আমি শুধু একটা ছোট্ট মানে আমার এটা কি বলে যে অভিজ্ঞতা থেকে শুরু করি। যে আমি 2011 সালে আহ, মানে ইরানে যখন রাষ্ট্রীয় সফরে গেলাম, তখন ওরা ওদের মানে যুদ্ধ মিউজিয়াম, ওয়ার মিউজিয়ামে আমাদেরকে নিয়ে গেল। সারা মানে বিশ্বের অনেক সাংবাদিক ছিল সেখানে। তো তারা আমাদের ওদের বিভিন্ন অস্ত্র দেখাচ্ছিল, দেখিয়ে বলছিল যে এটা আমরা এই করবো সে করবো, নানা রকম কথাবার্তা একজন ইরানি জেনারেল বলছিলেন। তো আমি তখন বললাম যে এই একই কথা সাদ্দাম হোসেনও বলতো, যে আমার রিপাবলিকান গার্ড আছে, আমার স্কার্ট মিসাইল আছে, আমার এই আছে সেই আছে। কিন্তু আমেরিকা যখন মার্চ শুরু করলো, তখন কিন্তু কোনো কিছুই দেখা গেল টিকলো না। কাজে তোমরা যে এখন বলতেছো, দেখা যাবে যে আমেরিকা যখন মার্চ শুরু করবে, তখন এগুলো কোনো কিছু টিকবে না। তো আমার মনে হলো যে এই আমার এই কথাটাতে ওই জেনারেল সাহেব, রিটায়ার্ড জেনারেল বা যুদ্ধ মিউজিয়ামের মানে চিফ ছিলেন। তো উনি ওনার মধ্যে গায়ে লেগেছে। তো গায়ে লাগলে পুরা মানে মানে ইয়ে মানে ভ্রমণ বা দেখানোর শেষে আমাকে উনি আলাদা করে একটু ডাকলেন। ডেকে বললেন যে আমি তোমার কথা শুনেছি, আমি তোমার কথা কিছু জবাব দিতে চাই। তো এইটা যে এই জবাবটা খুব গুরুত্বপূর্ণ আজকের পরিস্থিতিটা বোঝার জন্য। সেই জন্য আমি এই গল্পটা করছি। তো উনি বললেন যে দেখো, আহ, ইরাক যুদ্ধ আমাদের অনেকগুলো শিক্ষা দিয়েছে। তো প্রথম উনি বললেন যে তোমরা মানে বোঝো কিনা যে ইরাক কেন হেরেছে। ইরাক কিন্তু এভাবে হারে নাই, ইরাক হেরেছে যখন সাদ্দাম হোসেন, মানে আপনি জানেন যে ইরাকের যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর 33% সুন্নি, বাকিরা শিয়া। কিন্তু সাদ্দাম হুম। এবং রুলাররা ছিল সুন্নি। তো যখন যেহেতু ইরাক ইরান এর মধ্যে যুদ্ধ হয়েছে, তাদের ভিতরে একটা বিরোধ ছিল। যখন আমেরিকা, আমি খুব সংক্ষেপে বলছি, যখন আমেরিকা ইরাকে আক্রমণ করে, তখন এই আলী খামেনি আহ, তিনি একটা ফতোয়া দেন যে কোনো মানে শিয়া মুসলিমের সুন্নি জেনারেলের বা পক্ষে মানে যুদ্ধ করা জায়েজ না। তো এই ফতোয়া দেওয়ার পরে দেখা গেল যে ইরাকি আর্মিতে যে সমস্ত কমান্ডাররা ছিল, বিভিন্ন ব্যাটালিয়ন, বিভিন্ন ব্রিগেড এবং বিভিন্ন ডিভিশনের, তারা সবাই মানে কমান্ড ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন। ফলে হুম। আক্রমণের প্রথম রাতেই রিপাবলিকান গার্ডের পুরা চেইন অফ কমান্ড ভেঙে গেল। এবং ইরাকি বিমান বাহিনীর পাইলটরা, তারা ওই যুদ্ধ করার নামে MiG-29 নিয়ে উড়ে তারা ইরানে গিয়ে নেমে গেল। মানে অর্থাৎ সে নিজেও পালালো, বিমান এই এই আহ, ধরনের ঘটনাটা, এই ধরনের ঘটনাটা ঘটলো। তো উনি বললেন যে এই কারণে এই জায়গা থেকে আমরা আসলে কিছু শিক্ষা নিয়েছি। প্রথম শিক্ষাটা হলো যে ইরান দেশটা ইরাকের মতো, ইরাক একটা ছোট দেশ, আমরা অনেক বড় দেশ। আমরা যখন দেখলাম যে আমেরিকা এইভাবে তাদের এদের ডিভিশন গুলোকে ধ্বংস করে দেয়, আমরা আমাদের প্রচলিত আর্মিটাকে এরকম বড় কোনো ক্যান্টনমেন্ট করি নাই। আমরা সারা ইরানে মানে ছোট ছোট ক্যান্টনমেন্ট করে হাজার হাজার ক্যান্টনমেন্ট সারা ইরানে ছড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমেরিকা যদি আক্রমণ করে, তাহলে যদি আমাদের 200 ক্যান্টনমেন্ট ধ্বংস করে ফেলে, তারপরেও দেখা যাবে 3000 2500 ক্যান্টনমেন্ট আমাদের রয়ে গেছে, এবং সেই ক্যান্টনমেন্ট থেকে আমরা ফাইট করব। এবং তার কথা বক্তব্য ছিল যে আমেরিকা বা ইসরায়েল আমাদের উপরে যেই আক্রমণ করুক, আমাদের কাছে একই। আমেরিকা আক্রমণ করলেও ইসরায়েল আমরা জবাব দেবো তার সাথে, ইসরায়েলের সাথে মিলিয়ে। আবার ইসরায়েল আক্রমণ করলেও আমরা জানি যে এর সাথে আমেরিকা জড়িত। আমরা পুরো মধ্যপ্রাচ্যে আহ, মানে আমেরিকার কোথায় কোথায় ঘাঁটি আছে এগুলো প্ল্যান করা আছে, এবং এগুলো লক্ষ্য করে আমাদের সমস্ত মিসাইল সেট করা আছে। আমরা একবারে 1-1.5 হাজার মিসাইল আমরা উড়িয়ে দেবো, ওড়াবো, এগুলো এগুলো ধ্বংস করে দেবো আমরা। এটা কিন্তু এটা হলো 2011 সালের কথা। আমরা এখন সেটা বাস্তবায়নটা দেখতে পাচ্ছি। এবং তিনি আরো একটা কথা বললেন আমাকে, খুব গুরুত্বপূর্ণ, যে দেখেন, আমরা আহ, ইসলামী বিপ্লবের পর থেকে প্রতিটা রাত ঘুমাতে যাই যে আমাদের এই শঙ্কা নিয়ে যে আমাদের ঘরের উপরে ইসরায়েলি বোমা পড়বে। আমরা রাস্তায় বেরোই, আমরা এই শঙ্কা নিয়ে যে আমাদের রাস্তায় হয়তো ইসরায়েলি বোমা করবে। এই যে আমাদের প্রতিদিনের মানে নিরাপত্তা সংকট, এই সংকট থেকে আমরা প্রতিদিন ভেবেছি
কিভাবে আমরা রক্ষা পাবো। এভাবে বছরের পর বছর ভাবতে ভাবতে আমরা অনেকগুলো পন্থা বের করেছি, কিছু মানুষ জানে এবং কিছু মানুষ জানে না। উনি বললেন, উনি এবং কিছু কিছু জায়গাতে আমাদেরকে দেখালেন যে তুমি এই জায়গাগুলো কি এরকম দেখছো, এরকম স্থাপনা দেখছো না। আমি বললাম যে জি আমরা দেখেছি। বলে দেখো, আমরা আমাদের প্রত্যেকটা স্থাপনা যখন তৈরি করি তখন আমরা এইভাবে ভাবি যে এই স্থাপনার উপরে ইসরায়েলি বোমা এবং কি ইসরায়েলি অ্যাটম বোমা করতে পারে, তো ওইটা যেন প্রোটেক্টেড হয়, আমরা সেভাবে স্থাপনাগুলো তৈরি করি। এবং সেইভাবে ওরা যেটা করেছে আপনি জানেন যে মানে আমেরিকার মানে ইরানের টোটাল একটা মানে বাইরের উপরের যে মানে সমতলের উপরে যে দেশটা, এর বাইরে মানে মাটির নিচে সম্পূর্ণ আরেকটা দেশ আছে এবং পাহাড়ের ভিতরে। এবং এই যে বাংকার বা টানেল এইগুলো যখন তারা তৈরি করেছে, তারা কিন্তু জানতো যে আমেরিকার হাতে এই জিবিইউ যে 57 যে 50 যে বোমা বাংকার বাস্টার এটা আছে, এবং এটা কত মিটার ভিতরে যেতে পারে সেটা তারা জানে। এবং জেনেই ওইটা যেন তাদেরকে ক্ষতি করতে না পারে সেভাবেই তারা টানেল বানিয়েছে। এমনকি তারা টানেল বানিয়েছে যে ইসরায়েল যদি এখানে পারমাণবিক বোমা হামলা করে তাতেও যেন এই টানেল গুলো টিকে থাকে, ওইটা চিন্তা করে তারা বানিয়েছে। অর্থাৎ আপনি যদি দেখেন যে এই যুদ্ধ মানে এই বোমাটা সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত বা কোথাও 18 মিটার, পাহাড়ি হলে 18 মিটার, এমনি সমতলের জায়গায় 30 মিটার পর্যন্ত মাটির নিচে যেতে পারে। কিন্তু ইরানি যে টানেল গুলো আছে এই টানেল গুলো 500 মিটার পর্যন্ত, 300 থেকে 500 মিটার নিচে, তো মাটির নিচে। অর্থাৎ এই তাদের এই সমস্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু তারা মানে অলরেডি প্রোটেক্টেড এবং সম্পূর্ণরূপে সুরক্ষিত। আপনি জানেন যে এর আগের বারের যুদ্ধে অর্থাৎ 25 সালের যে যুদ্ধটা হলো 12 দিনের যুদ্ধে, তখন যখন মানে আমেরিকা যখন এই একই ধরনের বাংকার বাস্টার ইরানের মানে মানে নিউক্লিয়ার প্রজেক্ট গুলোতে দিয়েছিল, সেখানে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। এখন আমেরিকা যেটা করছে সেটা হলো আমেরিকা জানে যে এই টানেল গুলো তারা ক্ষতি করতে পারবে না, সেই জন্য তারা কি করছে, এই টানেল গুলোর প্রবেশ মুখে তারা মানে আক্রমণ করছে যে ভিতরে থাকলেও যেন তারা বাইরে বেরোতে না পারে। কিন্তু এটাও কিন্তু ইরান মানে ভেবেই রেখেছে যে আমেরিকা এই কাজটা করতে পারে। আপনি দেখেছেন গত পরশুদিন আমরা দেখলাম, আমরা মানে সারা বিশ্বে আমরা জানি যে পানির নিচে থেকে সাবমেরিন থেকে মিসাইল উৎক্ষেপণ করা যায়, কিন্তু পরশুদিন আমরা দেখলাম যে ইরান মাটির নিচে থেকে সরাসরি মানে মিসাইল উৎক্ষেপণ করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাটি ফুঁড়ে মানে মিসাইল গুলো বেরোচ্ছে। এটা হ্যাঁ, বিশ্বে মাটির কিন্তু নিচে আর লাগছে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বিশ্বে আর কোনো দেশ কোনো শক্তি কোনোদিন কখনো দেখাতে পারে না এভাবে